আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক, আপনাদের একটা জিনিস বলে গেলাম, এই দায় মুক্তি দিয়া যারা এই হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, মাহফুজ যারা যারা আছে না, এদের ফাঁসি একদিন এই দেশে হবে। দেশ থেকে বার করাইলে শেখ হাসিনার সংবিধানে কোনো অসাংবিধানিক কোনো অনির্বাচিত সরকারের কোনো অস্তিত্ব আছে? সেই সংবিধানের উপরে বসে তোরা চুপ করে রেখে দিছিস, তোরা আসিস এদের বিরুদ্ধে দায় মুক্তি অধ্যাদেশ দেশ। এই দায় মুক্তি দিয়া আমি আজকে আমার মানে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে সেটা জানি না, সারা জীবন তো বেঁচে থাকবো না। আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক, আপনাদের একটা জিনিস বলে গেলাম, এই দায় মুক্তি দিয়া যারা এই হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, মাহফুজ যারা যারা আছে না, এদের ফাঁসি একদিন এই দেশে হবে। হইতে পারে যদি এই দেশে আবার আওয়ামী লীগ ব্যাক করে। আর আওয়ামী লীগ যে ব্যাক করবে সেটা মোটামুটি গ্যারান্টি হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আপনি রাজনীতি এই দেশে করতে দিবেন, রাজনীতি করতে দেওয়ার পরে মনে করেন 10-15 বছর পরে আওয়ামী লীগ আসলো, আপনাদের এই বিচার করবে না? বিচার তো করার জন্য আপনি সুযোগ দিয়েছেন, আপনি বলেছেন আপনি অপরাধ করেছেন, সেটার দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি অধ্যাদেশটা বাতিল করে দিল, কি করবেন? 15ই আগস্টের ঘটনায় সব কয়টার ফাঁসি দেওয়া হয়েছে না? এই একই দায় মুক্তির অধ্যাদেশ করা হয়েছিল তো, তাই না? এই ইন্ডেমনিটি দিয়েই তাদের বাঁচিয়ে রাখা হয়েছিল, দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপরে জিয়াউর রহমান যদি সেদিন এই বিপ্লবীদেরকে দেশে রেখে তারপরে যদি সরকার পরিচালনা করতো, সেই বিপ্লবী সরকার দিয়ে যদি পরিচালনা করতো, তাহলে জিয়াউর রহমানেরও মরতে হইতো না। জিয়াউর রহমান এই একই পাকনামি করে তারপরে তাদেরকে, মেজর ডালিম যিনি এখন বাইরে আছেন, যদি আধা ঘন্টা তার সাথে কথা বলেন, তাহলে 29.5 মিনিট জিয়াউর রহমানরে গালাগালি করে উনি। বিশাল ক্ষোভ তার, প্রচণ্ড ক্ষোভ, অনেক ঘৃণা আমার দেশের প্রতি। কারণ এই দেশ তারা বাঁচিয়ে গিয়েছেন, এই বীর যোদ্ধাদেরকে আমাদের দেশের মানুষ সম্মান করতে পারে নাই, এই জন্য আজকে দেশের এই অবস্থা। আপনারা এখন দাঁত কেলায়া তারপরে হাসেন, আরে বাবারে বাবারে বাবা, কত নির্লজ্জ হইলে একটা মানুষ। আরে বেটা, মানুষ জানে না আমরা কারা, আমরা কি কথা বলি আমরা জানি না। তো একজন আমার একটু আগে বলতেছে যে ভাই আপনি বিএনপির বিরুদ্ধে একদম এইভাবে অলওয়ে কেন গেলেন? এবার বিএনপির বিরুদ্ধে যাই নাই, বিএনপি যে চাঁদাবাজি করে, চাঁদাবাজি করেই খাবে এটা আমরা জানি। আমি আওয়ামী লীগ আমলে বলেছি এই কথা, যে বিএনপি যদি 15 বছর সুযোগ পায় তাহলে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে দুর্নীতির দিকটা। খালি জিয়া পরিবারের প্রতি সম্মানটা কেন? জিয়া পরিবারের প্রতি সম্মান একটাই কারণ, সেটা হচ্ছে যে ভারতের বেলায় তারা এই ভারত তার বাবাকে মেরেছে, ভারত তার মাকে মেরেছে, হইতে পারে এই ভারতের হাতে তারও মৃত্যু হবে। সো এই ভারত তার পরিবারের শত্রু। পারিবারিকভাবে তারা ভারতের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে, তাদের ভিতরে একটা দেশপ্রেম আছে, যেই কারণে আমরা এদের প্রতি একটা আমাদের সফট কর্নার আছে, তাদের প্রতি একটা সম্মান আছে। কিন্তু এখন দুর্নীতির কথার কারণে তো আমরা তার কাছ থেকে এই বিএনপির বিরুদ্ধে এইভাবে দাঁড়াইনি। কেন দাঁড়িয়েছি? তিনি হঠাৎ করে এসে এখন বলছেন শেখ হাসিনার পরিবারের লোকজন চাইলে রাজনীতিতে ফিরবে। তারপরে হইলে আওয়ামী লীগ নাকি ওনাদের ভাই ভাই, নির্বাচিত হইলে সব মামলা তুলে নেবেন। আওয়ামী লীগের লোকজনের প্রতি কোনো ক্ষোভ নাই, তাদের কোনো কিছুই হবে না। তো সেটা যদি হয়, এখন হয়েছে, এখন সেটা হয়তো হবে। তো তাহলে তো এটা আমাদের সমস্যা। আমরা তো এই আওয়ামী লীগ আর ইন্ডিয়ার জন্যই তো আমরা এত কিছু করেছি। আমি যে আমার নিজের পরিবারের এই যে এতটা বছর নষ্ট করলাম, কেন? আওয়ামী লীগ আর ভারতের কারণে। আপনি সেই আওয়ামী লীগ তো মানে এটা সেপারেট কিছু না, আওয়ামী লীগ ইটসেলফ ইন্ডিয়া। সো আপনি আওয়ামী লীগকে আনবেন আর ইন্ডিয়া আসবে না, বিষয়টা তো এরকম না। যেই কারণে আপনাদের পক্ষে থাকার কোনো সুযোগ ছিল না, এবং আজকে নাই, এখান থেকে ফিরে না আসলে সামনেও থাকবো না। আপনার মনে করার কোনো কারণ নাই যে ওই বিরানি আলমদের মতন 5 বছর আগে বলবো যে তারেক রহমান লন্ডনে কে যেন ওই যে ভাবসাব নিয়ে কথা বলছে না ওরা, এখন তারেক রহমানের পা চাটে। এটা ইলিয়াসরে দেওয়া হবে না, এটা আপনারে দেওয়া হবে। এই ইলিয়াসের পেটের মধ্যে হারাম ঢুকানো বহুত কঠিন জিনিস। সো ওইটা আপনাদের দেওয়া হবে। আপনারা হাসি খুশি তারপরে এখন খুব মজায় থাকবেন, এটা আপনারা জন্ম নিয়েছেন অসৎ পয়সা, হারাম টাকা, মানুষের কুকুরের মতো লাথি উষ্টা খায় তারপরে তার পায়ে চাপা ধরে বসে থাকার জন্য। আমাদের এই জন্য জন্ম হয় না। আল্লাহ যেন ওই রাস্তায় জীবনে কোনো দিন না নেয়। জীবনের সবচাইতে খুব খারাপ পরিস্থিতির ভেতরে দাঁড়ায়ও নিজের আদর্শ যেটা, ওইটা ধরে রাখবো।
এইটা সারা জীবন করব, আজকে করছি পরেও করব। জামাত ইসলাম আজকে হেরে গিয়েছে না, হারানো হয়েছে তাদেরকে। এই জামাত ইসলামের খুব খারাপ ভয়ঙ্কর পরিস্থিতিতেও ছিলাম, সামনেও থাকবো যতক্ষণ পর্যন্ত দেখব যে না এই লোকগুলি সৎ। আমার যদি আপনি এখন ইন্ডিয়ার বিষয়টা না আনতেন, আমি বিএনপির সাথে জামাতের বিষয়টা এইভাবে করতাম না। কিন্তু যেহেতু আমি নিজের চোখে দেখছি এই দেশের এই ভারতের হাত থেকে, আমার শত্রু ভাই পৃথিবীতে আমার কোনো শত্রু নাই, আমার শত্রু একটাই, সেটা হচ্ছে ভারত। এই ভারতের বিরুদ্ধে যারা, ভারত যাদেরকে অপছন্দ করে, আমি তাদের দলে। সো তারা স্পষ্ট অবস্থান নিয়েছে, তারা সরাসরি বলেছে যে খালেদা পুত্র ভারতের সাথে সমঝোতা করে দেশে ঢুকেছে। তাদের পত্রিকা নিউজ করেছে। এই কয়েকদিন আগে তাদের এক মিলিটারি অফিসার, খুব ঊর্ধ্বতন অফিসার, রিটায়ার্ড, সে বলেছে যে যেদিন বলেছে যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না পিন্ডি, ঢাকা ঢাকা ঢাকা, এই ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, এটা যেদিন বলেছে সেই দিনই বিএনপি শেষ হয়ে গিয়েছে, সেদিনই বিএনপি ভারতের পক্ষে চলে এসেছে। রিটায়ার্ড অফিসার বলেছে এই কথা। তো এর মানে হলো কি যে আপনার ভারতের সাথেও তাইলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমরা তো সেটা এখনও জানি না, সেই ঘটনা কি হইলো আসলেই কি। তো এই জিনিসগুলি আমরা দেখলাম সেই শুরু থেকে এখন পর্যন্ত। তো দেখে একটা নির্বাচন হইল, এবং সেই নির্বাচনের মধ্যে যদি নাকি মিনিমাম আপনাদের লজ্জাবোধ থাকতো বা সততাবোধ থাকতো, তাহলে নির্বাচন শুরু হওয়ার আগের থেকে 2 মাস ধরে যখন এই যে মানুষগুলোকে আপনার করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ঘর থেকে বের হইতে পারবে না, ঘর থেকে বের হইলেই কিন্তু পা ভেঙে দেওয়া হবে, ভোট কেন্দ্রে ধানের শীষের লোক ছাড়া কাউকে যেতে দেওয়া হবে না, এই 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 হুমকিগুলো দিয়েছে না। এই হুমকি দেওয়ার পরে বিএনপি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তারেক রহমান দেশে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কিছুই করা হয় নাই। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইল আপনারা এরকম একটা নির্বাচন করেই ক্ষমতায় আসতে চেয়েছেন। সো এত ভাব মারার কিছু নাই তো, চুরি করে এসেছেন ক্ষমতায়, চুরি করে ক্ষমতায় দেখেন থাকেন। আল্লাহ যা করে ভালোর জন্য করে। যদি নাকি মনে করেন যে এই সামনের দেশ চালানোটা এত সহজ হবে, এত সুন্দর এক দেশ আপনাদের জন্য রেখে গেল এই বালের সরকার একটা, এটা মনে করার কোনো কারণ নেই। প্রতিটা পদে পদে টের পাবেন। আপনার যেই ভালোবাসার সাংবাদিকরা আপনাদের এখন আছে, সেই সাংবাদিকরাই বুঝাই দিবে, এরাই বুঝাই দিবে আপনাদেরকে কি জিনিস তারা। তারা সেই হাসিনার পাচাটা কুকুরগুলো এখন ওইখানে বসে আছে, তারা এখন আপনাদের খুব বিপদে পড়ে তারপরে পাটা চাটছে। কয়দিন পরে পা দুইটা ধাপ করে সরাই দেওয়ার পরে বিচিতে ধরে টান দিবে, বলে গেলাম এটা। তো এই হচ্ছে নির্বাচনের সার্বিক অবস্থা। আপনাদের যদি আমি চ্যানেল 24-এর ইয়েটা দেখাই, আপনারা দেখেছেন গণমাধ্যমের আজকের ভূমিকা। তারা প্রথম অবস্থায়, আমি সব শেষ ইয়েটা যখন করলাম, লাইভটা যখন করলাম, ধরেন তখন বাজে কয়টা, বাংলাদেশ সময় দুপুর 12টা বাজে। ওই সময়টাতে দেখেন তারা কি করলো, নিউজ করছে শুধু বিএনপি, শুধু বিএনপি। আরে আমার তো মানে মূল ছিল যে খবরটা জানা, যে চুয়াডাঙ্গার অবস্থাটা কি, যে চুয়াডাঙ্গায় কতজন এই শরীফের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে মাসুদ পারভেজ রাসেল, তার কী অবস্থা। ওনার আবার ওইখানে আমার কিছু সম্পৃক্ততা আছে, যেই কারণে আমার এটা নিয়ে খুব আগ্রহ ছিল। রাত 12টার ভেতরে উনি রেজাল্ট পেয়েছেন। মানে এই রেজাল্ট পাওয়ার পরে সেই মাসুদ পারভেজ রাসেলের নিউজ হয়েছে হলো চ্যানেল 24-এ এখন থেকে 2 ঘন্টা আগে। তারপরে ওইখানে ছাড়াও গত 3 ঘন্টার মধ্যে আপনি যদি নাকি রেজাল্টগুলো দেখেন এখন বেশিরভাগ জামাত যাচ্ছে। দেখেন রাজশাহী 4 আসনে আব্দুল বারী সরকার, তিনি 1,15,000 পেয়ে বিজয়ী হয়েছেন। তারপরে ধরেন আচ্ছা, অ্যাডভোকেট রুহুল আমিন চুয়াডাঙ্গা 2 আসন থেকে বিজয়ী হয়েছেন। তারপরে হইল গিয়া রাজশাহী 1 আসনে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, 1,71,000 ভোট পেয়েছেন। মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4 আসনে পেয়েছেন, 2 ঘন্টা আগের নিউজ। কুষ্টিয়া 3 আসনের বিজয়ী হয়েছেন মুফতি আমির হামজা। তারপরে ঢাকাতে দেখেন
ঢাকাতে এই খবর তারা বহু আগে পাইতো। ঢাকার রেজাল্ট বেরোইতে কেন এত সময় লাগবে? আতাউর রহমান বাচ্চু নড়াইল 2 আসনে পেয়েছেন দাঁড়িপাল্লা। তারপরে আপনার নামগুলো মনে রাখেন। তারপরে দাঁড়িপাল্লার অধ্যক্ষ আব্দুল হালিম বাগেরহাট 4 আসনে পেয়েছেন। তারপরে বাগেরহাট 2 আসনে বিজয়ী হয়েছেন শেখ মঞ্জুরুল হক রাহাত ভাই। ঢাকা 5 আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছেন। দেখেন ঢাকা 5 আসনে কেন এখন রেজাল্ট আসতে হবে? 3 ঘন্টা আগে রেজাল্ট দিয়েছে সিরাজগঞ্জ 4 আসনে রফিকুল ইসলাম ভাই। তারপরে হইল গিয়া ওই যে হাবিবুর রহমান নামে বাটপার আছে যে একটা, এই বাটপার ফেল করেছে আবু তালেব মণ্ডল ভাইয়ের কাছে পাবনা 4 আসনে। তো এনারা এই খবরগুলো এখন দিচ্ছে। আপনাদের মনে আছে শুরুতে যখন তারা বিএনপির খবরগুলো সব দিচ্ছে, আমি আমার সব শেষ লাইভ যেটা করলাম, আমি আমার লাইভে এই নামগুলো বলে গিয়েছি না? এই যে রাহাত ভাইয়ের নাম বলে গিয়েছি না? এই যে চুয়াডাঙ্গা 2টা আসন, এই যে মুফতি আমির হামজা সহ কুষ্টিয়া 3টা আসনের কথা, বাগেরহাট আসনের কথা, এগুলো বলে গিয়েছি না? সেই রেজাল্ট এখন আসছে। কেন আসছে? এখন কেন আসছে? এখন ওনাদের যেই মানে লিমিট যেটা ছিল সেই লিমিট পূরণ হয়ে গিয়েছে। টার্গেট পূরণ হয়ে যাওয়ার পরে এখন দে গড়পড়তা, এখন দে যা যে এখন যে যেমনি লবিং টবিং করে যার মতো করে পারছে সে সেটা নিচ্ছে। তো এখন আবার একদম না দিয়ে তো আর পারা যায় না। যে জায়গায় পারেই না, ওই পোলিং এজেন্ট যারা ছিল তারা কোনোভাবেই নাসুর বান্দা হয়ে তারপরে দেখছে যে এটা ঝামেলা করা যাবে না, ওই জায়গাগুলোতে এখন আসন দিয়ে, আর এখন তো আসন এই কটা আসন তো দিতে হবেই, 2/3 হয়ে গিয়েছে, আর কি দরকার? এইভাবে নির্বাচনটাতে করা হয়েছে। তো এরপরে এখন